স্বাগত নিউজ 24 রাত 10টার সংবাদে। সাথে আছি আমি কানিজ লাবণী এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দেব বিস্তারিত। দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে মালদ্বীপের সঙ্গে দুটি সমঝোতা ও একটি চুক্তি সই করেছে বাংলাদেশ। মালদ্বীপের রাজধানী মালেতে এই সমঝোতা স্মারক ও চুক্তি সই হয়। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবেলা এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় একযোগে কাজ করার ঘোষণা দিয়েছে দুই দেশ। আরো জানাচ্ছেন শাহ আলী জয়। বাংলাদেশ ও মালদ্বীপের আন্তঃবাণিজ্যে উঠে যাচ্ছে দ্বৈত কর। মালেতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলেহ উপস্থিতিতে এই চুক্তিতে সই করে দুই দেশ। এছাড়া স্বাস্থ্য সহযোগিতা এবং বাংলাদেশ থেকে চিকিৎসক পাঠানোর সমঝোতা স্মারকেরও মেয়াদ বেড়েছে। যুব ও ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে একটি সমঝোতা স্মারক সই হয় দুই নেতার উপস্থিতিতে। এ সময় প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন দুই দেশের সম্পর্ক এগিয়ে যাবে আরো এক ধাপ। Is also thinking of introducing flights in Dhaka-Malé sector. We hope that with direct flights, people-to-people contacts and exchange of tourism cooperation will be increased. We also reviewed the possibility of establishing a direct shipping line. We agreed to work together to face the challenge of climate change and the early repatriation of forcibly displaced Rohingya Muslims to Myanmar. মালদ্বীপের শিক্ষার্থীরা যেন বাংলাদেশে এসে উচ্চ শিক্ষা নিতে পারে সে বিষয়ে গুরুত্ব দেন দেশটির রাষ্ট্রপ্রধান। I also thank Prime Minister Sheikh Hasina and the government of Bangladesh for their support to the regularization program of Bangladeshi workers. I also requested Bangladesh to consider reinstating visa on arrival for Maldivians travel to Bangladesh, as well as long-term student visa for Maldivian students in Bangladesh, based on the close and friendly relations between our two countries. এর আগে দেশটির রাষ্ট্রপতির কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনাকে দেয়া হয় লাল গালিচা সংবর্ধনা এবং গান স্যালুট। দক্ষিণ এশিয়ার এই দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে প্রধানমন্ত্রীর এই সফরে মালদ্বীপকে 13টি সামরিক যান উপহার দিয়েছে বাংলাদেশ। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমান বিশ্বে কোনো দেশের একার পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। কোভিড মহামারী তা প্রমাণ করে দিয়েছে। তিনি বলেন, দুর্যোগের এই সময়ে পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময়ের কোনো বিকল্প নেই। মালদ্বীপ সফরের দ্বিতীয় দিনে দেশটির পার্লামেন্টে দেয়া বক্তৃতায় কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরো বলেন, 2021 বছরটি বাংলাদেশ ও মালদ্বীপের জন্য ছিল সৌহার্দ্য আর সহযোগিতার। No country in the world can prosper in isolation. The pandemic COVID-19 taught us that we are interdependent and have to share our experiences for the sake of a better, secure, and prosperous world. We reiterate our principled position of collaboration with our fraternal neighbors in South Asia. We are particularly encouraged to witness your development journey. সরকার তথ্য উপাত্ত নিয়ে লুকোচুরি করছে, তাই জিডিপি প্রবৃদ্ধি নিয়ে কোনো পূর্বাভাস দিতে চায় না গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। রাজধানীতে বাংলাদেশ অর্থনীতি 2021-22 নিয়ে সংবাদ সম্মেলনে এমন কথা বলেন সিপিডির গবেষকরা। এ সময় মূল্যস্ফীতি বেড়েছে জানিয়ে তারা প্রশ্ন তোলেন, দেশে পর্যাপ্ত চালের উৎপাদনের পরও কেন বিদেশ থেকে আমদানি করতে হবে। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী বলেছেন, চালের উৎপাদন আরও বাড়াতে চেষ্টা করছে সরকার। সুলতান আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নিত্যপণ্যের বাড়তি দামে ভালো নেই নিম্নআয়ের মানুষ। বিশেষ করে করোনা মহামারীর প্রথম ঢেউয়ের পর আরও অস্থির নিত্যপণ্যের বাজার। এর মধ্যে সবচেয়ে অসহনীয় অতি প্রয়োজনীয় চালের দাম। কদিন পরপরই দাম বেড়ে হচ্ছে খবরের শিরোনাম। গবেষণা প্রতিষ্ঠান সিপিডি বলছে, চালের উৎপাদন বাড়লেও ভোগ বেড়েছে আরো বেশি পরিমাণে। সব মিলে দাম নিয়ন্ত্রণে আসছে না। তাদের অভিযোগ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নেই সরকারের। চালের ভোগের একটি পুঙ্খানুপুঙ্খ একটি পুনর্মূল্যায়ন প্রয়োজন রয়েছে, যেটি আমরা খুব দ্রুত আশা করি। নতুবা প্রতিবারই যেটি হচ্ছে যে এটির কারণে উৎপাদন বেশি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি, আপনারা রিপোর্টেও দেখবেন উৎপাদন অনেক ভালো, কিন্তু ভোগও বাড়ছে।
সেটিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সে কারণেই প্রতিবারই একটি চ্যালেঞ্জ থেকে যাচ্ছে যে একটা ঘাটতি থাকছে এবং এই ঘাটতির টানাপোড়েনে ব্যবসায়ীরা ব্যবসা করছে। বাংলাদেশের অর্থনীতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে গবেষকরা অভিযোগ করেন, দেশের উন্নয়নের প্রকৃত তথ্য দিচ্ছে না সরকার, তাই জিডিপি নিয়ে কোনো পূর্বাভাস দেবে না সংস্থাটি। কেউ যদি অ্যাসেস করে থাকেন যে এইটার জিডিপির ভিতরে কি হচ্ছে, তাহলে এটা কিসের ভিত্তিতে করছেন এটা তো আমরা জানি না। আমরা যে কারণে আমরা সর্বশেষে বলেছি যে তথ্য উপাত্ত তো নাই, তথ্য উপাত্ত না থাকলে আপনি কিসের ভিত্তিতে বলবেন? হয়তো অনেকের ক্ষমতা আছে, তারা অলৌকিকভাবে করেন। অর্থনৈতিক ঝুঁকি 2022-এ অনেক বড়ভাবে বাড়বে, যেটা কারোর জন্যই কাম্য না। এদিকে ময়মনসিংহে এক অনুষ্ঠানে চালের উৎপাদন নিয়ে কথা বলেন কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক। জানান, নতুন জাতের ধান উৎপাদনে আসছে শিগগিরই, এতে বাড়বে উৎপাদন, নিয়ন্ত্রণে থাকবে দাম। কৃষি সম্প্রসারণ এবং কৃষি উন্নয়ন কর্পোরেশন তাদের দায়িত্ব হলো এই বীজগুলোকে মাল্টিপ্লাই করা, বেশি করা এবং চাষির কাছে নিয়ে যাওয়া। অতি দ্রুত যেন আমরা খাদ্য উৎপাদন আরো বৃদ্ধি করতে পারি। তবে খুব তাড়াতাড়ি চালসহ নিত্যপণ্যের দাম কমে আসার মতো সুখবর নেই কৃষিমন্ত্রীর কাছে। সুলতান আহমেদ, নিউজ 24, ঢাকা। কিছুতেই থামছে না নির্বাচনী সহিংসতা। চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখেও প্রায় প্রতিদিনই ঘটছে এই সহিংসতা। টাঙ্গাইলের ঘাটাইলে আওয়ামী লীগ এবং স্বতন্ত্র 2 প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। পিরোজপুরের মঠবাড়িয়া আর মুন্সিগঞ্জের গজারিয়ায়ও হামলার ঘটনা ঘটেছে। প্রতিনিধিদের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। চতুর্থ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটের দিন যত এগিয়ে আসছে, প্রায় প্রতিদিনই ঘটছে মারামারি আর সহিংসতা। এসব সংঘর্ষে দেশীয় অস্ত্র থেকে শুরু করে আগ্নেয়াস্ত্র সবই ব্যবহার হচ্ছে। ইউপি নির্বাচনকে কেন্দ্র করে এবার টাঙ্গাইলের ঘাটাইলে নৌকা ও স্বতন্ত্র 2 প্রার্থীর মধ্যে ব্যাপক সংঘর্ষে 20 জন আহত হয়েছে। এ সময় 10টি মোটরসাইকেল ভাঙচুর ও একটি মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়। স্থানীয়রা বলছেন, আওয়ামী লীগ প্রার্থী মোহাম্মদ শরীফ ও স্বতন্ত্র প্রার্থী শহীদুল হক মিলনের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাধে। নৌকা মার্কা প্রার্থী আর হইলো আনারস প্রার্থী। চেয়ারম্যান তুই করবি না সেই, ঠিক আছে কি ইনা বইলা মানে ওরা হামলা করছে। আমাদের গ্রাম পুলিশের বাইরে আটকে ফেলাই দিছে, আমার দুইটা মধ্যে বাড়ি দিছে। এ ঘটনার পর ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। ঘটনাস্থলের পরিস্থিতি এখন শান্ত। কিছু চেয়ার ভাঙচুর হয়েছে, উদ্যোতন কর্মকর্তারা আসছে, আসার পরে ব্যবস্থা গ্রহণ করা হবে। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বিপ্লব ব্যাপারী নামে আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থীর এক কর্মীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষের সমর্থকরা। বুধবার রাতে সাফা ইউনিয়নের ফুলঝুরি পাতাকাটা এলাকায় এই ঘটনা ঘটে। এদিকে মুন্সিগঞ্জের গজারিয়ায় গুয়াগাছিয়া ইউনিয়নে প্রচারণা চালাতে গিয়ে নৌকা সমর্থকদের হামলায় স্বতন্ত্র প্রার্থীর 10 সমর্থক আহত হওয়ার অভিযোগ উঠেছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। খালেদা জিয়ার মুক্তি ও তার বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে বুধবার হবিগঞ্জ শহরে দলের সমাবেশে হামলার প্রতিবাদে কর্মসূচি দিয়েছে বিএনপি। স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী এ হামলা চালিয়েছে এমন অভিযোগে আগামী শুক্রবার ও শনিবার সিলেট বিভাগে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, হবিগঞ্জে গুলিবর্ষণের ঘটনার প্রতিবাদে শুক্রবার সিলেট বিভাগের সব উপজেলা এবং শনিবার সিলেটের সব জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। ফখরুল বলেন, হবিগঞ্জের সমাবেশে জনস্রোত ঠেকাতে স্থানীয় পুলিশ পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। তারা পরিকল্পিতভাবে এই কর্মসূচিতে বাধা দিয়ে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে বলেও অভিযোগ করেন তিনি। এগুলো একেবারেই আপনার শান্তিপূর্ণ প্রোগ্রাম। এখন পর্যন্ত কোনো প্রোগ্রামে কোনো শান্তি ব্যাহত হয়নি, অন্তত বিএনপির দিক থেকে হয়নি। অথচ তারা পরিকল্পিতভাবে এইগুলোকে বাধা দিয়ে আজকে গণতন্ত্রকে সম্পূর্ণভাবে সংকুচিত করে ফেলেছে। অবিলম্বে এসপি মুরাদ আলী, ওসি নাজবুল হাসান, ওসি মাসুক আলী হবিগঞ্জের তাদের অপসারণ দাবি করছি এবং একই সঙ্গে একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে বিচারের আওতায় আনার দাবি করছি। করোনা মহামারীর কারণে এবারও হচ্ছে না বই উৎসব। তবে নতুন বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। 31 ডিসেম্বরের মধ্যে 95% বই স্কুলগুলোতে পৌঁছে যাবে বলেও দাবি তার।
যদিও মুদ্রণ শিল্প সমিতির তথ্য বলছে নির্ধারিত সময়ে প্রাথমিকের 90% আর মাধ্যমিকের 70% বেশি নতুন বই পৌঁছাবে না শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আরও জানাচ্ছেন সজল দাস। বৃহস্পতিবার সকালে ডেমরার মাতোয়াইলে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের নতুন বই ছাপানোর কাজ পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। পরিদর্শন শেষে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, করোনা প্রেক্ষাপটে এবার বই উৎসব না হলেও বছরের শুরুর দিনই শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে নতুন বই। করোনা পরিস্থিতির উন্নতি হলে মার্চের পর শিক্ষা কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হবে বলেও জানান মন্ত্রী। আমাদের কোনো শিক্ষার্থী মানে সময়ের মধ্যে পাবে না এরকম নয়, সবাই পাবে। আর আমাদের ট্রাই আউটের জন্য যে বইগুলো সেগুলো তো খুবই কম সংখ্যায়। পাঠ্যপুস্তক ছাপানোর কাজে অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যে 95% নতুন বই পৌঁছবে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। আমাদের 95% বেশি বই পৌঁছে যাবে 31 তারিখের আগে, আর 4 থেকে 5 ভাগ বই যেটি বাকি থাকবে সেটিও প্রথম সপ্তাহের মধ্যে পৌঁছে যাবে। যদিও মুদ্রণ শিল্প সমিতির দাবি, সময় মতো সব বই ছাপানোর কাজ শেষ হবে না, এজন্য অপেক্ষা করতে হবে জানুয়ারির শেষ পর্যন্ত। মেশিনারিজ হাতের লোকজনের কাজ, সেখানে ইচ্ছে করলেই তো আপনি এই বইটা জোর করে লেবারদের তো করাতে পারবেন না। বাইন্ডিংয়ে একটা সময় পৌঁছে যাচ্ছে, সে সময় লাগে। কোনো ক্রমেই প্রাইমারিতে 90% এবং সেকেন্ডারিতে কোনো ক্রমেই শত চেষ্টা করলেও 70% বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। এনসিটিবির টেন্ডার জটিলতার কারণেই নির্ধারিত সময়ে নতুন বই ছাপানোর কাজ শেষ করা যাচ্ছে না বলেও দাবি তাদের। সজল দাস, নিউজ 24, ঢাকা। কক্সবাজারে পর্যটক ধর্ষণের ঘটনায় 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও 2-3 জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে কক্সবাজার সদর মডেল থানায় নির্যাতিতার স্বামী বাদী হয়ে এ মামলা করেন। এ ঘটনায় সিসিটিভির ফুটেজ দেখে এরই মধ্যে 3 জনকে শনাক্ত করা হয়েছে। এর আগে এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হোটেল ম্যানেজারকে আটক করে র্যাব। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে ধর্ষকদের এরই মধ্যে চিহ্নিত করা গেছে। কক্সবাজার প্রতিনিধি আয়ুব আলীর পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বুধবার সকালে ঢাকা থেকে সন্তানসহ কক্সবাজার বেড়াতে যান এক দম্পতি। ওঠেন শহরের হলিডে মোড়ের একটি হোটেলে। ওই দিন সন্ধ্যায় সাগরপাড়ের মার্কেটে ঘুরতে গিয়ে ভিড়ের মধ্যে কয়েক যুবকের সঙ্গে ধাক্কা লাগে স্বামীর। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি করে স্ত্রীর কাছ থেকে স্বামী ও সন্তানকে আলাদা করে ফেলে চক্রটি। পরে স্ত্রীকে ভয় দেখিয়ে সিএনজি অটোরিকশায় করে তারা নিয়ে যায় শহরের একটি নির্জন স্থানে। সেখানে 3 জন মিলে ধর্ষণ করে ওই গৃহবধূকে। সোজা গেছে, পরে আমার দাঁড় করাইছে। আমি কই কি হয়েছে আপনার সমস্যা কি? রাস্তার মধ্যে তো আমার সাথে সিনকেট করতে পারবে না। পরে ও অটো তুললাম, আমি অটো তুললাম, এখান থেকে নিয়ে গিয়ে ও বাণিজ্য মেলার ভিতরে ঢুকে বসছে। আমি নাইমা ফোন দিছি আমার হাজবেন্ডের, কই যাবো বলছি একটু সামনে আগে আসো। একটু সামনে আগে গেছি, পরে সারেদের হাতে পৌঁছছি। ঘটনার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযানে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। ওই ভদ্রমহিলা তাদের কথা মতো কাজ না করলে পরে তাকে তার স্বামী সন্তানকে হত্যা করবে এই হুমকি দিয়ে তাকে তারা উপর্যুপরি ধর্ষণ করে। তো সেই অভিযোগের ভিত্তিতেই মূলত আমাদের এখানে আসা, এবং আমরা অলরেডি আসামিদেরকে শনাক্ত করতে সক্ষম হয়েছে এবং এই ঘটনার প্রেক্ষিতে মামলা রুজু করা হচ্ছে, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আমরা আশা করছি যে আমরা আসামিদেরকে দ্রুত গ্রেফতার করতে সক্ষম হব। ধর্ষকদের সবাইকে চিহ্নিত করা গেছে বলে জানিয়েছে র্যাব। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিক্ষা কর্মকর্তাকে চড় মারার ঘটনায় গ্রেপ্তার হলেন বহিষ্কৃত পৌর মেয়র শাহনেওয়াজ শাহানশাহ। বিজয় সুবর্ণ জয়ন্তী এবং মুজিব শতবর্ষের সমাপনী অনুষ্ঠানে বাগ বিতণ্ডার এক পর্যায়ে শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহকে লাঞ্ছিত করেন তিনি। এরপর মামলা হলে আত্মগোপনে চলে যান জামালপুর জেলার দেওয়ানগঞ্জ পৌরসভার সাবেক মেয়র। বিস্তারিত জানাচ্ছেন মৌ খন্দকার। বুধবার গভীর রাতে উত্তরার একটি হোটেলে শাহানশাহর অবস্থান শনাক্ত করে র্যাব এবং হোটেলটি ঘিরে রাখে বাহিনীটি। সকাল থেকে চলে অভিযান। তার নিজের ব্যবহার্য মাদক সামগ্রী কিছু পেয়েছি, সে নিয়মিত মাদক সেবন করে থাকেন। আমরা বিপুল পরিমাণ অর্থ পেয়েছি, আনুমানিক 3.5 লক্ষ টাকা আমরা অর্থ পেয়েছি, এবং এগুলো সহ আমরা তাকে আটক করেছি। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
র্যাব জানিয়েছে দেশ থেকে পালানোর কোনো পরিকল্পনা ছিল না তার, তবে ঢাকায় বসে বিভিন্ন রাজনৈতিক নেতার সহায়তা পাওয়ার চেষ্টা করছিলেন তিনি। সে মূলত কারো কাছ থেকে কোনো সহযোগিতা পান নাই, বিকজ তার যে আচরণটি ছিল সেটা অত্যন্ত গর্হিত, লজ্জাজনক, নেককারজনক একটি কাজ। সে মূলত কোনো জায়গা থেকে সাপোর্ট পায় নাই। পরবর্তীতে তাকে সেই দল থেকেও বহিষ্কার করা হয়েছে এবং আপনারা জানেন যে পরবর্তীতে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 16 ডিসেম্বর বিজয় দিবসের অনুষ্ঠানে নাম দেরিতে বলায় শিক্ষা কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এই মেয়র। এরপর থেকেই তার বহিষ্কারের দাবিতে আন্দোলনে নামেন শিক্ষকরা। ফলশ্রুতিতে হারাতে হয় দলীয় পদসহ মেয়রের চেয়ার। ঘটনার দিন রাতেই দেওয়ানগঞ্জ মডেল থানার তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী শিক্ষক মেহেরুল্লাহ। মৌ খন্দকার, নিউজ 24, ঢাকা। ঢাকা থেকে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের আওতায় বসুন্ধরা গ্রুপের সঙ্গে চায়না ফিফথ মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেডের চুক্তি স্বাক্ষর হয়েছে। বৃহস্পতিবার রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এই চুক্তি স্বাক্ষর হয়। বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক স্যাম সোভান আনভির এবং দি ফিফথ মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানির প্রজেক্ট ম্যানেজার শিন গুয়ানঘুই নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। অনুষ্ঠানে জানানো হয় 24 কিলোমিটার এক্সপ্রেসওয়ে নির্মাণে বসুন্ধরা সিমেন্ট আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ হওয়া এবং উন্নত মানের ক্লিংকারে উৎপাদিত সঠিক মান রক্ষা ও সর্বোপরি সুষ্ঠু সরবরাহ ব্যবস্থার প্রতি আস্থা রেখে এই প্রকল্পে বসুন্ধরা সিমেন্ট ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে চীন প্রতিষ্ঠানটি। পদ্মামূল সেতু ও পদ্মা সেতু রেল লিংক প্রকল্পে নিয়োজিত চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি শুরু থেকেই বসুন্ধরা সিমেন্ট ব্যবহার করে আসছে। বসুন্ধরা সিমেন্টের গুণগত মান ও সার্বিক ব্যবস্থাপনায় সন্তুষ্ট হয়ে দেশের নতুন মেগা প্রকল্পেও তারা আবারও বসুন্ধরা সিমেন্টকে বেছে নিয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বসুন্ধরা গ্রুপের অ্যাডভাইজার ময়নাল হোসেন চৌধুরী, চিফ কোঅর্ডিনেটর মোহাম্মদ গোলাম, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর AKA মাহবুবুজ্জামান, চিফ মার্কেটিং অফিসার খন্দকার কিংসুক হোসেন সহ বসুন্ধরা গ্রুপের বিভিন্ন কর্মকর্তা। তারা সিমেন্টের প্রতি তারা আস্থা রেখেছে এবং বসুন্ধরা সিমেন্টকে নিয়েই ঢাকা আশুলিয়া হাইওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়ে এটা নির্মাণ করা হবে। Basudara cement has a good quality and a good reputation in Bangladesh, and we know your company very big and have a huge market in Bangladesh. সংবাদের সময় হলো একটি বিরতির, সাথে থাকুন। আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। যারা এতিমের টাকা মেরে খায় তারাই দেশটাকে লুটে পুটে খায়। আজ তারাই জাতীয় পতাকাকে খামচে ধরছে। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় নাট্যশালায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম. মোজাম্মেল হক। এতিমের টাকাও তাদের হাতে নিরাপদ ছিল না। এতিমের টাকা চুরি করে খেয়েছে, মায়ের দুধ চুরি করে খেয়েছে। আমার কথা নয়, মহামান্য আদালত কর্তৃক তারা দোষী সাব্যস্ত যে তারা চোর, এতিমের টাকা চুরি করে খায়। তাই এতিমের টাকা যাদের কাছে নিরাপদ না, তাদের কাছে জনগণের টাকা, রাষ্ট্রের সম্পদ কোনো মতেই সেটা নিরাপদ থাকতে পারে না। নির্বাচন কমিশন গঠনে এবারও রাষ্ট্রপতির সাথে সংলাপে বসবে বিএনপি, এমনটা আশা করছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। দুপুরে সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে জাতির পিতা শেখ মুজিব নামে আলোকচিত্র সম্বলিত বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাজনীতি আছে বলেই সব দলের সাথে আলোচনা করে ঐক্যমতের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠন করা হচ্ছে। অতীতেও এভাবে নির্বাচন কমিশন গঠনের মধ্য দিয়ে সুষ্ঠু নির্বাচন হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের রাষ্ট্রপতি যে সংলাপের আয়োজন করেছেন এবং সংলাপ শুরু করেছেন, এটি গণতান্ত্রিক রীতিনীতিকে সংহত করার জন্যই এই সংলাপ শুরু করেছেন এবং একটি শক্তিশালী নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যেই তিনি এই সংলাপ শুরু করেছেন। এবং আমি আশা করব বিএনপি যত কথাই বলুক না কেন এই সংলাপে অংশগ্রহণ করবে। কয়েকদিন ধরে অনেকটা নিস্তেজ
রাজধানীর খাল দখল মুক্ত করার কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানীতে কিউলেক্স মশা নিধন বিশেষ অভিযানে এসে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম জানান, 1 জানুয়ারি থেকে ডিএনসিসির সব খালের সীমানা নির্ধারণের কাজ শুরু করবে বাংলাদেশ সেনাবাহিনী। আর এরই মধ্যে এসব খাল দখলমুক্ত করে খাল পার বাধাই সহ নান্দনিক রূপে সাজিয়ে তোলার সব প্রস্তুতি হাতে নেওয়া হয়েছে বলে জানান মেয়র আতিক। বিস্তারিত দেখুন তালুকদার বিপ্লবের প্রতিবেদনে। ঢাকা ওয়াসার কাছ থেকে রাজধানীর 26 খাল ও ড্রেনেজের দায়িত্ব পেয়ে বর্জ্য অপসারণ সহ অবৈধ দখল উচ্ছেদ শুরু করে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, কিন্তু দীর্ঘদিন কার্যক্রম বন্ধ থাকায় পরিস্থিতি বদলে যায় আগের মতোই। শনিবার রাজধানীর রূপনগরে কিউলেক্স মশা নিধনের এক অভিযানে এসে রূপনগর খালের অবৈধ স্থাপনার সরজমিন পরিদর্শন করেন ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম। এ সময় দখলের বিষয়টি আলাদা নজরে দেওয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি মেয়র। বলেন, আগামী 1 জানুয়ারি থেকে খালের সীমানা নির্ধারণে কাজ করবে বাংলাদেশ সেনাবাহিনী। আমি যখনই খালের সীমানা নির্ধারণ করতে যাচ্ছিলাম তখনই সবাই বলে এই জায়গা তো আমার, এই জায়গা আমার, এই জায়গা আমার, এই জায়গা আমার। তাই আগামী 1 তারিখ বা 2 তারিখ থেকে খালের সকল খালের সীমানা নির্ধারণ কাজ শুরু হয়ে যাবে এবং এটা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এবং বাংলাদেশ সেনাবাহিনী একত্রে আমরা কিন্তু সেই নির্ধারণ শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। উত্তরের নগরপিতা জানান, দখলমুক্ত করে খালগুলোকে নান্দনিক রূপে সাজিয়ে তুলতে মহাপ্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই খালে আগে নৌকা চলতো, এই খালে আগে মাছ থাকতো, কিন্তু এই খালে এখন মাছও চলে না, নৌকা চলে না। খাল ছিল 60 ফিট, এখন হয়ে গেছে 6 ফিট। বলার কেউ কিচ্ছু নাই, বলার কেউ কিচ্ছু নাই। সুতরাং আমরা অলরেডি কাজ শুরু করে দিচ্ছি, এটা হয়ে যাবে। এ সময় মেয়রের এমন উদ্যোগকে স্বাগত জানান সচেতন নাগরিকরা। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খুলনার 2000 শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার খুলনা নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অডিটোরিয়ামে কালের কণ্ঠ শুভ সংঘের আয়োজনে হতদরিদ্র শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল পেয়ে আবেগ আপ্লুত হন শীতার্তরা। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনা বিভাগের 10টি জেলায় 18,000 শীতার্ত মানুষকে কম্বল বিতরণের উদ্যোগ নিয়েছে দেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যানের নির্দেশনায় কালের কণ্ঠ শুভ সংঘের পক্ষ থেকে বাছাই করে প্রকৃত শীতার্ত মানুষের মাঝে এইসব কম্বল বিতরণ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার খুলনার গল্লামারী লায়ন্স স্কুল অডিটোরিয়ামে 2000 গরিব মানুষের মাঝে বসুন্ধরার কম্বল বিতরণ করা হয়। শীতে কষ্ট পাবো না, আরে দোয়া করবো। আলহামদুলিল্লাহ, এটা আমার সুখী করলো, আমিও কিছু দোয়া করবো না। এদিকে শুধু খুলনায় নয়, পর্যায়ক্রমে সারা দেশের 50,000 দরিদ্র শীতার্ত মানুষকে এই কম্বল বিতরণ করা হবে বলে জানান শুভ সংঘের সদস্যরা। কালের কণ্ঠ শুভ সংঘ থেকে আমাদের চেয়ারম্যান স্যারের নির্দেশনায় বাছাই করে একেবারে প্রকৃত শীতার্ত মানুষদেরকে খুঁজে বের করছি এবং তাদের হাতে আমরা চেয়ারম্যান স্যারের এই উপহার কম্বল পৌঁছে দিচ্ছি। খুলনা সিটি মেয়র বসুন্ধরা গ্রুপের মতো অন্যান্য শিল্প গোষ্ঠীকেও শীতার্ত মানুষের পাশে এগিয়ে আসার আহ্বান জানান। আমরা মনে করি শুধু বসুন্ধরা গ্রুপ না, যাদের অর্থ সম্পদ আছে সবাই মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়ালে আমাদের অসহায় মানুষের দুর্ভোগ কম হবে। শুক্রবারও খুলনার কয়রা উপজেলার উত্তর বেতকাশী ও দক্ষিণ বেতকাশীতে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করবে বসুন্ধরা গ্রুপ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সংবাদ একটি বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আবার স্বাগত রাত 10টার সংবাদে। দেখছেন নিউজ 24 সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। সাধারণ মানুষ যেন আবাসন প্রকল্পের ব্যবসায়ীদের দ্বারা প্রতারণার শিকার না হন, রিহাব কর্তৃপক্ষের কাছে সেই অনুরোধ জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি। আর রিহাব সভাপতি বলেন, আবাসন ব্যবসায়ীদের কথা মাথায় রেখে যেন ড্যাব প্রণয়ন করা হয়।
রিহাবের 22তম আবাসন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। আরও জানাচ্ছেন অন্তরা বিশ্বাস। রড সিমেন্টের দাম বেড়েছে, সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক নতুন বিশদ অঞ্চল পরিকল্পনা ড্যাব প্রণয়ন করতে যাচ্ছে। নির্মাণ সামগ্রীর মূল্যবৃদ্ধি ও প্রস্তাবিত ড্যাব দুই নিয়েই শঙ্কিত রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন রিহ্যাব। তাদের মতে দুটির কারণেই বাড়বে ফ্ল্যাটের দাম। বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রিহ্যাব ফেয়ার 2021-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ব্যবসায়ী নেতারা। আমরা ড্যাবের বিরুদ্ধে অবশ্যই আমরা সরকারকে সমর্থন করি এবং সমর্থন করে যাব, কিন্তু এমন কিছু করবেন না যা করলে আমাদের ব্যবসা বন্ধ হবে। সাধারণ মানুষের কথা চিন্তা করে, ব্যবসায়ীদের কথা চিন্তা করে এটাকে ইনশাআল্লাহ প্রণয়ন করবে। তবে রাজুক চেয়ারম্যান জানান, সার্বিক বিবেচনা করেই ড্যাব বাস্তবায়ন করা হবে। ড্যাব নিয়ে আসছে, এটা হতাশার কারণে আপনারা সমর্থন দেবেন, পরামর্শ দেবেন এবং এই নগরীকে কিন্তু যারা আজকে আছেন আপনারা আপনাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, ড্যাপের যে বিষয়গুলো নিয়ে রিহ্যাব চিন্তিত সেগুলোর বাস্তবায়ন হলে সাধারণ মানুষও ক্ষতিগ্রস্ত হবে। একটা অনুরোধ আপনাদের প্রতি, রিহ্যাবের যারা নেতৃবৃন্দ রয়েছেন, কখনো কখনো দু একটা কথা শুনি যে কেউ কেউ টাকা পয়সা দিয়ে তারা পাচ্ছেন না, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, প্রতারিত হচ্ছেন। এমনটা যেন না হয়। মানুষ অনেক সময় দেখা যায় তার সম্পত্তি বিক্রি করে, সবকিছু সোনা দানা বিক্রি করে, বউয়ের বউরা একটা বাড়ি করার স্বপ্নের জন্য কোথাও কোথাও টাকা পয়সা দেয়, তারা যেন প্রতারিত না হয়। 5 দিনব্যাপী রিহ্যাব আবাসন মেলা শেষ হবে 27 ডিসেম্বর। মেলায় রয়েছে 220টি স্টল। সবসময় চেষ্টা করেছি ভালো সার্ভিস দিতে, ভালো কোয়ালিটির আমরা প্রোডাক্ট তৈরি করতে। এই মেলাতে অল্প কিছু সংখ্যক একদম রেডি প্লট, যা কিনা যারা কিনবেন তারা রেজিস্ট্রেশনের পরপরই বাড়ির কাজে হাত দিতে পারবে। মানুষকে সচেতন করব যে সবাই সবার বিল্ডিংয়ে যেন রেটিকুলেশন সিস্টেমটা আপডেট করে নেয়। প্রতিদিন সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত মেলায় প্রবেশ করতে পারবে দর্শনার্থীরা। প্রবেশ মূল্য একবারের জন্য 50 টাকা, আর 100 টাকায় যাওয়া যাবে 5 বার। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর অ্যাস্ট্রাজেনেকার টিকার বুস্টার ডোজ। গবেষণায় দেখা গেছে এই টিকার তৃতীয় ডোজ নিলে শরীরে অ্যান্টিবডির পরিমাণ উল্লেখযোগ্য হারে বাড়ে। যদিও বুস্টার ডোজ দিয়ে কোনো দেশ মহামারী কাটাতে পারবে না বলে মন্তব্য করেছেন WHO প্রধান। এদিকে ইউরোপ, এশিয়া সহ বিশ্বের বিভিন্ন দেশে ক্রমাগত বিস্তার ঘটছে ওমিক্রন ভ্যারিয়েন্ট। বুধবার ব্রিটেনের রেকর্ড 1,06,122 জন করোনা রোগী শনাক্ত হয়েছে। ভারতের তামিলনাড়ু রাজ্যে নতুন করে শনাক্ত হয়েছেন 33 জন। দ্বিতীয় দফায় গণপরীক্ষাতে 127 জনের করোনা শনাক্ত হওয়ায় লকডাউন ঘোষণা করা হয়েছে চীনের শানজি প্রদেশের জিয়ান শহরে। নতুন নির্দেশনার ফলে শহরটির 1,30,00,000 মানুষ লকডাউনের কবলে পড়ল। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন পৌঁছে গেছে 106টি দেশে। এমন অবস্থায় ইউরোপের বিভিন্ন দেশ করোনা টেস্টের হার বাড়িয়ে দেওয়ায় বুথগুলোতে ভিড় জমাচ্ছেন অনেকে। ইউরোপের করোনা পরিস্থিতি নিয়ে পর্তুগাল থেকে বিস্তারিত জানিয়েছেন ইসমাইল হোসেন রায়হান। করোনার পরপরই ওমিক্রনের থাবা ইউরোপ জুড়ে চলছে আতঙ্ক। জনগণের মাঝে এক ধরনের ভয় কাজ করছে, যেটি কিনা লক্ষ্য করতে পেরেছিলাম ঠিক পূর্বে করোনা ভাইরাসের সময়। বিদ্যুতের গতিতে বেড়ে চলছে ওমিক্রনের সংক্রমণ, যার থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই বিশাল লাইন, যেখানে কিনা শুধুমাত্র করোনা ভাইরাসের টেস্টের জন্য এই দীর্ঘ লাইনটি আমরা দেখতে পাচ্ছি। ইউরোপের পর্তুগালের একটি শহরে কিন্তু এই লাইনটি আমরা দেখছি। ব্যবসায়ীরা রয়েছে চরম আতঙ্কে, কেননা তারা ব্যবসাকে করোনা থাবা থেকে গুছিয়ে কিছুটা অগ্রসর করতে চেয়েছিল। ঠিক সেই সময় ওমিক্রনের থাবা হয়তোবা বড়দিন ক্রিসমাসের পরপরই ইউরোপের বিভিন্ন দেশে সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয় বড় ধরনের কোনো রেস্ট্রিকশন দিতে পারে। পর্তুগাল থেকে ইসমাইল হোসেন রায়হান, নিউজ 24। আবারও বিরতি নিচ্ছে, সাথে থাকুন। আবার স্বাগত নিউজ 24 সংবাদে।
দর্শক, এবার খেলার সংবাদ জানতে চলে যাব আমাদের অপর একটি স্টুডিওতে সহকর্মী তাবাসসুম আহমেদের কাছে। লাবণী, আপনাকে ধন্যবাদ। এবার ক্লেমন নিউজ 24 স্পোর্টস। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে লিঙ্কন ইউনিভার্সিটি গ্রাউন্ডে তৃতীয় দিনের মতো অনুশীলন করেছে জাতীয় ক্রিকেট দল। তৃতীয় দিনের প্র্যাকটিস থেকে বোঝা যাচ্ছে বাউন্স ও মুভমেন্টই যে নিউজিল্যান্ডের বাংলাদেশের জন্য বড় পরীক্ষা। এই চ্যালেঞ্জ সামলানোর জন্য বাংলাদেশের ব্যাটসম্যানদের তৈরি করার দায়িত্ব যার, সেই অ্যাশউল প্রিন্স অবশ্য দুর্ভাবনার কিছু দেখছেন না। 11 দিনের কোয়ারেন্টাইন শেষে ক্রিকেটারদের প্রস্তুতি ভালোভাবে এগিয়ে চলছে বলে জানান তিনি। 2 ঘন্টার সেশনে নিজেদের ঝালিয়ে নিয়েছেন মুশফিক মুমিনুলরা। 1 জানুয়ারি মাউন্ট মঙ্গনওয়েতে প্রথম টেস্টকে সামনে রেখে পুরোপুরি মাঠের অনুশীলনে এখন মনোযোগী টিম টাইগার। আমাকে বলতেই হবে, আমাদের ব্যাটসম্যানদেরকে খুব ভালো মনে হচ্ছে। আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা নিউজিল্যান্ডে ব্যাটিং উপভোগ করবে। এই ইউনিভার্সিটি মাঠে অনুশীলন পিচগুলো খুব ভালো, আনইভেন্ট বাউন্স নেই, আর আমাদের ছেলেরা স্বস্তি পাচ্ছে, তাই নিউজিল্যান্ডের বাউন্সে ভরসা রাখা যায়। এদিকে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। যে দলে জায়গা হয়নি নিয়মিত অধিনায়ক কেন উইলিয়াম এবং বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেল কিংবার। কেন উইলিয়ামসন চোটে পড়ায় তার জায়গায় কিউইদের নেতৃত্ব দেবেন টম ল্যাথাম। চোট কাটিয়ে ফিরেছেন ডেভন কনওয়েও। পেস বোলারদের মধ্যে টিম সাউদি ট্রেন্ট বোল্ট, নীল ওয়ার্গান ও কাইল জেমিনসন, এই 4 জনকেই বাংলাদেশের বিপক্ষে পাচ্ছে নিউজিল্যান্ড। সঙ্গে রাখা হয়েছে ম্যাট হেনরিকেও। 13 সদস্যের কিউই স্কোয়াডে একমাত্র স্পিনিং অপশন অলরাউন্ডার রচিন রবীন্দ্র। সিরিজের প্রথম টেস্ট নতুন বছরের প্রথম দিন থেকে মাউন্ট মঙ্গনওয়েতে, দ্বিতীয় টেস্ট 9 জানুয়ারি থেকে ক্রাইস্টচার্চে। টেস্ট খেলারও কোনো দেশের বিপক্ষে প্রথমবারের মতো টি20 খেলতে নেমেই জয় পেল যুক্তরাষ্ট্র। আয়ারল্যান্ডকে 26 রানে হারিয়ে আইসিসির পূর্ণ সদস্য দেশের বিপক্ষে প্রথম জয়ের স্বাদ পেল ক্রিকেট বিশ্বের নবীন দলটি। লর্ডার হিলে 2 ম্যাচ সিরিজের প্রথম টি20তে মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড, যেখানে আগে ব্যাট করে 188 রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক যুক্তরাষ্ট্র। টস জিতে ব্যাট করতে নেমে আইরিশ পেসারদের তোপে মাত্র 16 রানেই 4 উইকেট হারায় তারা। সেখান থেকে শেষ 104 বলে 172 রান যোগ করে স্বাগতিকরা। ফলে আন্তর্জাতিক টি20তে 4 উইকেট পড়ে যাওয়ার পর সর্বোচ্চ রান যোগ করার বিশ্ব রেকর্ড এটি। জবাবে স্বাগতিকদের সমান 6 উইকেট হারিয়ে 162 রানের বেশি করতে পারেনি আয়ারল্যান্ড। শুক্রবার সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু দল। এই ছিল খেলার সংবাদে। চলে যাচ্ছি মূল স্টুডিওতে। ধন্যবাদ তাবাসসুম আমাদের সাথে খেলার সংবাদ নিয়ে যুক্ত থাকার জন্য। দর্শক, এই ছিল নিউজ 24 রাতের সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।